সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। উক্ত অ্যাসাইনমেন্টে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য দুইটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। দুইটার মধ্যে ফিন্যান্স ও ব্যাংকিং একটি। ফিন্যান্স ও ব্যাংকিংয়ের বিষয়কোড দেওয়া আছে 152। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ সপ্তাহের ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের অ্যাসাইনমেন্টের শিরোনামে আমরা দেখতে পাচ্ছি এখানে অর্থের বর্তমান মূল্য ও বিনিয়োগ সিদ্ধান্তের পারস্পরিক নির্ভরশীলতা বিশ্লেষণের কথা বলা হয়েছে। এখানে অ্যাসাইনমেন্টের শিরোনাম অনুযায়ী আমাদেরকে এখানে কয়েকটি সংকেত দিয়ে দিছে। আমাদেরকে অ্যাসাইনমেন্ট তৈরি করার ক্ষেত্রে এই সংকেতগুলোকে কাজে লাগাতে হবে। এইখানে আমরা অ্যাসাইনমেন্টের শিরোনাম অনুযায়ী যে সংকেতগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে, এখানে বলা আছে, দেখো, অ্যাসাইনমেন্ট প্রণয়নের ক্ষেত্রে নিম্নের বিষয়গুলো যথাযথ ব্যাখ্যা ও নির্ধারিত সমস্যার যথাযথ সমাধান বিবেচনায় নিতে হবে। এইখানে তোমার থেকে চাইছি কি, দেখো, উদাহরণসহ অর্থের বর্তমান মূল্য ও বার্ষিক বাট্টাকরণ প্রক্রিয়ার ব্যাখ্যা। আরও কি চাইছে, দেখো, এখানে চাওয়া হয়েছে উদাহরণসহ বছরে একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়া। এখানে তোমাদের একটা সমস্যা দিচ্ছে, তোমাদেরকে এই সমস্যাটা সমাধান করতে হবে। এখানে সমস্যাটা হচ্ছে কি, নিরাপদ লিমিটেড 3 বছর পর 15 লক্ষ টাকার মেশিন ক্রয়ের উদ্দেশ্যে এখনই প্রয়োজনীয় অর্থ ব্যাংকে বিনিয়োগ করতে ইচ্ছুক। অভয় ব্যাংকে 10% বার্ষিক চক্রবৃদ্ধি মুনাফা দিবে এবং উদয় ব্যাংক 9.50% ত্রৈমাসিক চক্রবৃদ্ধি মুনাফা দিবে। প্রতিষ্ঠানটি অর্থ বিনিয়োগের জন্য যে কোনো একটি ব্যাংক নির্বাচন করতে চায়। অর্থের বর্তমান মূল্য ও বিনিয়োগ সিদ্ধান্তের পারস্পরিক নির্ভরশীলতার ভিত্তিতে দুটি ব্যাংকের মধ্যে কোনটি বিনিয়োগ করা যৌক্তিক হবে বলে তা বিশ্লেষণ করতে হবে। তাইলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কাজ পেয়ে গেছি। এখন আমরা এর সলিউশন অর্থাৎ উত্তরে যাই। আমি তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে চতুর্থ সপ্তাহের ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের সমাধান তোমরা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন অ্যাসাইনমেন্টের শিরোনাম অনুযায়ী যে সংকেতগুলো দেওয়া আছে সেই সংকেতগুলোর আলোকে আমরা অ্যাসাইনমেন্ট তৈরি করব। তো আমরা অ্যাসাইনমেন্ট তৈরির শুরুতেই লিখব অর্থের বর্তমান মূল্য ও বিনিয়োগ সিদ্ধান্তের পারস্পরিক নির্ভরশীলতা বিশ্লেষণ। এখানে আমরা এটা বিভিন্ন ভাগে যেমন ক, খ, গ এরকম করে ভাগ করে দিব। যেমন এখানে ক নম্বরে আমরা প্রথমেই ভাগ করছি অর্থের বর্তমান মূল্য ও বাট্টাকরণ প্রক্রিয়া। এখানে দেখো, অর্থের বর্তমান মূল্যের ধারণা আমরা লিখছি। এখানে অর্থের বর্তমান মূল্যের ধারণার মধ্যে লেখো, বর্তমান মূল্য বলতে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের আজকের মূল্যকে বোঝায়। অর্থের সময় অগ্রাধিকার তত্ত্ব অনুযায়ী আগাম প্রাপ্ত বা প্রাপ্য অর্থের মূল্য ভবিষ্যতে পরবর্তী সময়ে প্রাপ্য অর্থের তুলনায় বেশি মূল্যবান। কাজেই অর্থের বর্তমান মূল্য ধারণা অনুযায়ী কী পরিমাণ অর্থের ভবিষ্যতে প্রাপ্য নির্দিষ্ট পরিমাণ অর্থ বা অর্থপ্রবাহের মূল্য বর্তমান সমতুল্য তা নিরূপণ করা হয়। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অর্থের বর্তমান মূল্য নির্ণয় করা খুবই গুরুত্বপূর্ণ। যেমন উদাহরণস্বরূপ আমরা দেখাতে পারি, মনে করো জনাব রাকিব 5 বছর পর
৩,০০০ টাকা পেতে চান, তাহলে আজকে তাকে ব্যাংকে সঞ্চয়ী হিসাবে কত টাকা জমা রাখতে হবে? যদি বার্ষিক সুদের হার হয় 10%। এটি অর্থের বর্তমান মূল্যের উদাহরণ। আর বাট্টাকরণ প্রক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যতে প্রাপ্য অর্থের বর্তমান মূল্য নিরূপণ করা হয়, তাকে আমরা বাট্টাকরণ বলতে পারি। ভবিষ্যৎ অর্থের বর্তমান মূল্য বাট্টাকরণ প্রক্রিয়ার মাধ্যমে নিরূপণ করা হয়। বিভিন্ন সময় ব্যবধানে প্রবাহিত অর্থ বা অর্থপ্রবাহের ধারাকে প্রযোজ্য বাট্টার হারে উক্ত সময়ের ব্যবধানে সাপেক্ষে বাট্টা করে বর্তমান মূল্য নিরূপণ করা হয়। এক কথায় বাট্টাকরণ বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যার মাধ্যমে ভবিষ্যতে প্রাপ্য বা পরিশোধ্য অর্থ বা অর্থপ্রবাহের ধারার বর্তমান মূল্য নিরূপণ করা হয়। কাজেই বাট্টাকরণ মূলত চক্রবৃদ্ধিকরণের বিপরীত, অর্থাৎ বাট্টাকরণ পদ্ধতিতে প্রতি বছর ভবিষ্যৎ সুদাসলকে সুদের হার দিয়ে ভাগ করে বর্তমান মূল্য নিরূপণ করা যায়। এবার আমরা বাট্টাকরণের সূত্রটি লিখে দিতে পারি। তো এখানে বাট্টাকরণের সূত্র হচ্ছে কি, যদি আমরা বর্তমান মূল্য বের করতে চাই বর্তমান মূল্য ধরে, তাহলে পিবি সমান এফবি ইকুয়াল 1+i, উপরে পাওয়ার হচ্ছে কি n। এইখানে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি জনাব আসিফ 20% হার সুদে 2 বছর পরে ব্যাংক থেকে 1,000 টাকা পেতে চান, তবে তাকে বর্তমানে কত টাকা জমা রাখতে হবে? উপরিউক্ত সূত্র ব্যবহার করে আমরা এর সমাধান করতে পারি। সূত্র ব্যবহার করে এর ফলাফল হবে বর্তমানে তাকে 694.44 টাকা ব্যাংকে রাখতে হবে, তবে সুদের হারের পরিবর্তনের ফলে বর্তমান মূল্যের তারতম্য ঘটে। এবার আমরা ওই যে আমরা প্রথমেই বলছিলাম যে আমরা এটা ভাগাকারে করব আর কি, যে ক অংশ, খ অংশ, গ অংশ এরকম। তো আমাদের ওইখানে ক অংশ শেষ। এবার আমরা খ অংশের মধ্যে দেখাবো বার্ষিক বাট্টাকরণ ও বছরে একাধিকবার বাট্টাকরণ, অর্থাৎ এক বছরের বাট্টাকরণ অথবা বছরে কয়েকবার যে আমরা বাট্টাকরণ করে থাকি সেটা আর কি। যদি আমরা এক বছরের বাট্টাকরণ করি তাহলে আমাদের কিভাবে করতে হবে? তো বার্ষিক বাট্টাকরণ আমরা এখন দেখায় দেব। এখানে বার্ষিক বাট্টাকরণের মধ্যে বাট্টাকরণ প্রক্রিয়ার মাধ্যমে অর্থের বর্তমান মূল্য নিরূপণ করা হয়। বার্ষিক বাট্টাকরণের ক্ষেত্রে ভবিষ্যৎ সুদাসলকে প্রতি বছর একবার করে সুদের হার দিয়ে ভাগ করা হয়, ফলে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের বর্তমান মূল্য বের করা যায়। বার্ষিক বাট্টাকরণের ব্যবহৃত সূত্রটি হচ্ছে পিভি সমান এফবি বাই 1+i, পাওয়ার হচ্ছে n। ভবিষ্যৎ মূল্য জানা থাকলে বর্তমান মূল্য উক্ত সূত্র ব্যবহার করে বের করে যায়। এখন এটার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যেমন জনাব সোহেল 5 বছর পর 40,000 টাকা পাওয়ার আশায় 10% হার সুদে বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চান। বর্তমানে তিনি কত টাকা জমা রাখলে ভবিষ্যতে 40,000 টাকা ফেরত পাবেন? তাইলে এটা করতে হলে এখানে এফবি হচ্ছে আমাদের ভবিষ্যৎ মূল্য, যেখানে আমরা ভবিষ্যৎ মূল্য অর্থাৎ ওই যে যেই কথা বলছি যে 10% হার সুদে তিনি যদি 40,000 টাকা 5 বছর পর পেতে চান তাহলে তিনি কত টাকা রাখবেন, সেটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ মূল্য, মানে আমি 40,000 টাকা পেতে চাই। আর এখানে আমাদের সুদের হার হচ্ছে আই দিয়ে আমরা বুঝাইছি, যেটা হচ্ছে ওই যে উপরে দেওয়া আছে 10%। তারপরে আসি বছরের সংখ্যা। বছরের সংখ্যা আমি তো বললাম যে 5 বছর। এখন যদি আমি 40,000 টাকা 5 বছর পরে পাই তাহলে এখন আমাকে কত টাকা রাখতে হবে? সূত্রে মান বসিয়ে এখানে আমরা পিভি সমান যার যার মান ওই যে উপরে সূত্র আছে সূত্র অনুযায়ী বসাইলাম। সূত্র অনুযায়ী বসানোর পরে আমরা দেখতেছি যে বর্তমানে আমাকে রাখতে হবে 24,836.85 টাকা। অর্থাৎ এখন যদি আমি 24,836.85 টাকা
ব্যাংকে রাখি, তাহলে 5 বছর পর আমি 40,000 টাকা পাবো। বছরে একাধিকবার বাট্টাকরণ। এখন এখন আমরা শিখব 1 বছরে যদি আমরা কয়েকবার বাট্টাকরণ করতে চাই সেই ক্ষেত্রে আর কি। তো বছরে একাধিকবার বাট্টাকরণের ক্ষেত্রে ভবিষ্যৎ সুদাসলকে সুদের হার দিয়ে একের অধিকবার বাট্টাকরণ করা হয়। এক্ষেত্রে অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, দ্বিমাসিক, মাসিক, সাপ্তাহিক বা দৈনিক ভিত্তিতেও বাট্টাকরণ করা হয়। এক্ষেত্রে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা যত বেশি হবে অর্থের বর্তমান মূল্য তত হ্রাস পাবে। একইভাবে সুদের হার হ্রাস বৃদ্ধির ফলে বর্তমান মূল্যের তারতম্য ঘটে। বছরে একাধিকবার বাট্টাকরণের ব্যবহৃত সূত্রটি হলো, এই যে আমরা দেখাই দিছি এখানে পিভি সমান এফবি বাই 1 + I/m পাওয়ার হচ্ছে m × n। তো এবার আমরা সেই সূত্রটা ব্যবহার দেখব কিভাবে। এখানে দেখো আমরা লিখে দিছি, উদাহরণস্বরূপ জনাব সোহেল 5 বছর পর 40,000 টাকা পাওয়ার আশায় মাসিক 10% হার সুদে ব্যাংকে কিছু টাকা জমা রাখতে চান। বর্তমানে তিনি কত টাকা জমা রাখবেন? অর্থাৎ যেটা আমাকে বিভিন্নভাবে আর কি বাড়াবে, বার্ষিক না, মানে বছরে একাধিকবার। তাইলে ভবিষ্যৎ মূল্য অর্থাৎ আমি পেতে চাই কত টাকা? 40,000 টাকা। আমার সুদের হার কত? 9.5%। বছরে আমার চক্রবৃদ্ধির সংখ্যা হচ্ছে 12, যেখানে মাসিক বুঝাচ্ছি আমরা। বছরের সংখ্যা হচ্ছে 5 বছর। তাহলে আমাকে বর্তমান মূল্য অর্থাৎ কত টাকা রাখতে হবে? তাইলে এইটা আমি যার যার মান তাড়াতাড়ি বসায় দিয়ে পাইলাম কি, যে এখন আমাকে জমা রাখতে হবে 26,320.36 টাকা। তাইলে আমি যদি ভবিষ্যতে 9.5% হার সুদে 40,000 টাকা পেতে চাই, তাহলে এখন আমাকে 26,320.36 টাকা রাখতে হবে। এবার আমরা আসি তৃতীয় প্রশ্ন, অর্থাৎ গ নাম্বার, যেটা অ্যাসাইনমেন্টে প্রদত্ত সমস্যার আলোকে যথাযথ প্রক্রিয়া ও সূত্র প্রয়োগ করে বার্ষিক বাট্টাকরণ ও বছরে একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে অর্থের বর্তমান মূল্য নির্ণয় করা হলো। এখানে দেখাই দিছি, এখানে নিরাপদ লিমিটেড অভয় ব্যাংকে টাকা জমা রাখলে অভয় ব্যাংক বার্ষিক 10% হার সুদ প্রদান করবে, যেখানে আমাকে বলতেছে আর কি ওনারা, অর্থাৎ বছরে একবার, যা বার্ষিক বাট্টাকরণকে নির্দেশ করে। অর্থাৎ 1 বছরে একবারই শুধুমাত্র বাট্টাকরণ হবে, যেটা আর কি। অপরদিকে উভয় ব্যাংকে টাকা জমা রাখলে উদয় ব্যাংক মাসিক 9.50 হার সুদ প্রদান করবে, অর্থাৎ বছরে 12 বার সুদ গণনা করা হবে, যা সাধারণত বছরে একাধিকবার বাট্টাকরণকে নির্দেশ করে। নিম্নের সমস্যাগুলোর সমাধান করা হলো, অর্থাৎ এই অঙ্কটা আমরা সমাধান করে দিতেছি আর কি। এখানে অভয় ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখাই দিছি যে অভয় ব্যাংকের ক্ষেত্রে যদি আমরা 3 বছর পরে এত টাকা পেতে চাই, তাহলে এখন আমাকে কত টাকা রাখতে হবে। অর্থাৎ এখানে আমি আমার বর্তমান মূল্য কত টাকা হইলে 3 বছর পরে কত টাকা পামু, এটার কি আমি এখানে দেখাই দিছি আর কি। এই যে ভবিষ্যৎ মূল্য হচ্ছে আমার কত? 15 লক্ষ টাকা, 10% হার সুদে, এই আর কি। সময় হচ্ছে 3 বছর। তাহলে এটার আমার রাখতে হবে কত? বর্তমান মূল্য কত? তাহলে বর্তমান মূল্য আসে 11,26,972.20 টাকা। নিরাপদ লিমিটেডে যদি আমি 3 বছর পরে 15 লক্ষ টাকা পেতে চাই, তাইলে এখন আমাকে রাখতে হবে কত? 11,26,972.20 টাকা। এবার আমরা উদয় ব্যাংকেরটা দেখব। উদয় ব্যাংকের ক্ষেত্রেও দেখা গেছে কি, যে আমি পেতে চাই কত টাকা? 15 লক্ষ টাকা। সুদের হার আমার 9.50 টাকা। সময় হচ্ছে 3 বছর। আর এটা হচ্ছে আমাকে বাট্টাকরণ, একাধিক বাট্টাকরণ যেটা আর কি। অর্থাৎ 1 বছর আমার বাট্টা হবে কতবার? 4 বার। এখানে বলা হইতেছে যে আমি যদি এখন 11,31,819.211 টাকা রাখি, তাহলে আমি 3 বছর পরে 9.50% সুদে বার্ষিক 4 বার
চক্রবৃদ্ধি হার সুদে কত পাইতেছি আমি? 15 লক্ষ টাকা। এবার সবার শেষেরটাতে যাই। আছে কি, গাণিতিক ফলাফলের ভিত্তিতে অর্থের বর্তমান মূল্য ও বিনিয়োগের সিদ্ধান্তের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা বিশ্লেষণ ও বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ। তাইলে এখানে আছে অর্থের বর্তমান মূল্য ও বিনিয়োগ সিদ্ধান্তের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। আমরা জানি বর্তমানে কম টাকা বিনিয়োগ করে ভবিষ্যতে অধিক টাকা পাওয়া গেলে সেই প্রকল্পটি বেশি লাভজনক বা বেশি গ্রহণযোগ্য হয়। অর্থাৎ বিনিয়োগ সিদ্ধান্তের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে কোন প্রকল্পে অল্প টাকা বিনিয়োগ করে ভবিষ্যতে বেশি টাকা পাওয়া যাবে, সেই প্রকল্পটি বেশি গ্রহণযোগ্য হবে। বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ। গণং হতে পাই নিরাপদ লিমিটেডে অভয় ব্যাংকে বর্তমানে 11,26,000 সরি এখানে শূন্য একটা বেশি উঠে গেছে, এখানে হবে 11,26,972.20 টাকা। যদি আমি জমা রাখি তাহলে ভবিষ্যতে 15 লক্ষ টাকা পাবো। অপরদিকে উদয় ব্যাংকে রাখলে 11,31,819.211 টাকা, অর্থাৎ অভয় ব্যাংকের চেয়ে উদয় ব্যাংকে 4,847.011 টাকা বেশি রাখতে হবে। আমরা জানি বর্তমানে কম টাকা বিনিয়োগ করে ভবিষ্যতে বেশি টাকা যে প্রকল্পে থেকে পাওয়া যাবে সেই প্রকল্প বেশি লাভজনক। এক্ষেত্রে নিরাপদ লিমিটেডের অভয় ব্যাংকে টাকা জমা রাখা যৌক্তিক হবে, কেননা উদয় ব্যাংকের চেয়ে অভয় ব্যাংকে 4,847.011 টাকা কম জমা রাখতে হবে এবং এই টাকা অন্যত্র বিনিয়োগ করে নিরাপদ ব্যাংক লাভবান হতে পারবেন। Can anybody out there hear me?